আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন আপনারা এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কিছু। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আপনার চাকরিটি কবে হবে? প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে মনের মধ্যে। যে প্রশ্নটা সে নিজে মানুষদের কাছ থেকে শুনে অভ্যস্ত। আপনি বাড়িতে গেলে আপনার প্রতিবেশী জিজ্ঞেস করবে কবে চাকরি পাচ্ছ, আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে চাকরি কবে হবে, আপনার অন্যান্য যারা গ্রামবাসী আছে তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করবে কি কি অবস্থা, এখন কি করছো, কোথায় চাকরি করছো। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা শুনে শুনে আমরা একেবারে খুবই কাবু হয়ে যাই যে আদৌ এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার মতো সাহস এই পর্যায়ে এসে বা জীবনের এরকম একটা বয়সে এসে থাকে না। আর এই প্রশ্নটাই বারবার বারবার শুনতে হয়। আপনি যখনই বাড়িতে যান, যখনই ঘরে যান, যখনই আত্মীয় স্বজনের বাড়িতে কোনো দাওয়াত খেতে যান, যখনই অন্য কারোর সাথে দেখা হয়, যখনই গ্রামের কারোর সাথে কথা হয়, এবং প্রত্যেকেরই প্রথম প্রশ্ন থাকে যে আপনার চাকরি কবে হবে, অথবা আপনি কোথায় চাকরি করছেন, অথবা অমুকের তো চাকরি হয়ে গেছে জানো না, তোমার কি অবস্থা। তো ওই লোকটা অনেক সময় দেখা যায় শয়তানি করে ওই কথা বলে, সে জানে যে আপনার চাকরি নাই এবং এটা বলে আপনাকে একটা খোঁচা দিবে, একটা খোঁটা দিবে। এবং সব মানুষের এই একটা কমন বৈশিষ্ট্য। এখন কথাটা হলো, এইটা আমরা সমালোচনা হিসেবেই নিচ্ছি, ভালো সমালোচনা, গঠনমূলক সমালোচনা। সমালোচনাটা একটা মানুষকে ভিত্তি করে দেয় এবং একটা মানুষের সফলতার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করে সমালোচনা, যদি আপনি সেটা গায়ে মাখান। একটা কথা তো আমরা শুনে অভ্যস্ত যে বাইরের মানুষদের কথা শুনতে নাই, বা যে যার কথা বলবে, আমি কারো কথা গায়ে মাখাই না। হ্যাঁ, ঠিক আছে, আমরা কারো কথা গায়ে মাখাবো না এবং কারো কথার দ্বারা প্রভাবিত হব না, কিন্তু কথা হলো আমার নিজের কি আদৌ জানা আছে যে আমি চাকরিটা কবে পাবো? আমি একজন চাকরি প্রার্থী হিসেবে, চাকরি প্রার্থী যারা আছে, চাকরি পরীক্ষার বাজার হলো এখন একেবারে একটা মহা সমুদ্রের মতো। এখানে হাজার হাজার লাখ লাখ চাকরি প্রার্থী, হাজার হাজার লাখ লাখ চাকরি প্রার্থী, প্রত্যেকেই পড়াশোনা করছেন, প্রত্যেকেরই লক্ষ্য হলো চাকরি পাওয়া। এখন প্রত্যেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা যে আমি চাকরি কবে পাবো। এক নম্বর কথা, যে আপনি অনেক সময় এই চিন্তা করেন কিনা যে আদৌ কি আমার চাকরি হবে, এই চিন্তা একবারও হলেও করছেন কিনা। দ্বিতীয়ত, চাকরি না হয় তাতে কি, চাকরি না হলে মানুষ খায় না, তাহলে ব্যবসা করবো। হ্যাঁ, এলাকায় গিয়ে গরুর খামার দিব, হাঁস মুরগির খামার দিব, অথবা কুটির শিল্পের কাজ করবো, কাঁথা সেলাই করে বিক্রি করে দিব, অথবা অন্য কাজ করবো কর্পোরেট সেক্টর। এই চিন্তাও মনের মধ্যে মাঝে মাঝে আসে কিনা। যদি এই চিন্তা আসে তাহলে আপনি ঠিক ওয়েতেই আগাচ্ছেন, এবং এইটাই হলো একজন রিয়েল চাকরি প্রার্থীর মনের মধ্যে আসা এমন এমন ঘটনাগুলো, যেগুলো আসা খুব স্বাভাবিক। তো এখন প্রথম কথা হলো, আপনার এই কথাগুলো শোনার পরে যখন মানুষ বলে যে কি অবস্থা, চাকরি পাবা কিনা, আদৌ চাকরি পেয়েছেন কিনা, আদৌ চাকরি পাওয়ার কোনো চান্স আছে কিনা, এই সময়গুলোতে এসে কি হয়, এই সময়গুলোতে এসে আপনার মনে হয় যে এইবার থেকে আমি পড়ে উল্টায় ফেলবো, এইবার থেকে যে পড়ার টেবিলে বসবো আর উঠবোই না, প্রতিদিন 20 ঘন্টা করে পড়বো, প্রতিদিন 15 ঘন্টা করে পড়বো। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখনই টেবিলে বসার সময় চলে আসে তখনই আপনার মনে হয় যে কালকে থেকে পড়বো। তখনই আপনার মনে হয় যে এটা তো বিকেল বেলা, আমরা সন্ধ্যার পর থেকে বসে একেবারে একটানা রাত পর্যন্ত পড়বো। আবার অনেকেরই এইটা মনে হয় যে না, আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত না, বরঞ্চ আজকে রাতে ছেড়ে দিই, কালকে সকাল থেকে যে শুরু করবো আর কোনো শেষ নাই, একটানা পড়ে ফাটাই ফেলবো। কিন্তু মূল ঘটনাটা হলো এই যে আমার লক্ষ্য, যে আমি এক সময় পড়ে ফেলবো, এক সময় এই করবো ওই করবো, কিন্তু এটা আর করা হয়ে উঠতেছে না। এবং এইভাবে 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় চলে গেছে। এবং একাডেমিক লাইফ শেষ করার পরে এই 2 বছর বা 3 বছর এমন একটা স্ট্রাগল টাইম আপনি পার করতেছেন, যখন আপনার মনে হয় যে এই স্ট্রাগলটা আমার সাথেই হচ্ছে, এবং আপনার মনে হয় যে আমার সাথেই কেন এমন হবে। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে এই বিষয়টা বাংলাদেশের প্রতিটা চাকরি প্রার্থীর সাথে ঘটে, এবং এরকম ঘটনা ফেস করেই একজন চাকরি প্রার্থী চূড়ান্ত ভাবে চাকরির জন্য সিলেক্টেড হয়। এখন অনেক প্রার্থী আছে যারা চাকরির জন্য এরকম নানামুখী কথাবার্তা শুনে, নানা পরিশ্রম করে, অনেক এফোর্ট দেওয়ার পরে, অনেক টাকা পয়সা খরচ করে তারপরেও চাকরি পায় না। কারণটা কি, প্রধান কারণটা কি, যারা চাকরি পায় এবং যারা চাকরি পায় না, এদের মধ্যে প্রধান এটা কি? এখন 1 নম্বর প্রশ্ন যেটা আমরা লিখেছি আমাদের আজকের এই লাইভটার মধ্যে, যে আপনি কবে চাকরি পাবেন, আপনি কবে চাকরি পাবেন এটা আপনি ফিক্স করবেন। অর্থাৎ আপনি কবে চাকরি পাবেন, যেদিন আপনার পূর্ণাঙ্গ সিলেবাসটা সুন্দরভাবে শেষ হবে এবং সাথে 3 বা 4 বার রিভিশন দেওয়া কমপ্লিট হবে।
যদি এটা হয় তাহলে আপনি চাকরি পাবেন। আর যদি এটা শেষ করতে না পারেন তাহলে এরকম পড়া কিয়ামত পর্যন্ত করতে থাকলেও কোনোদিন চাকরি হবে না। অর্থাৎ মনে হলো একটু বসলাম, একটু পড়লাম, আজকে 2 ঘন্টা, কালকে মনে হলো না, টেবিলে আসলাম না, পরশু মনে হলো একেবারে 10 ঘন্টা পড়লাম, এর পরের দিন আবার টেবিলের সাথে কোনো সম্পর্ক নাই, আপনাকে কেউ ডেকে নিয়ে গেল আমার সাথে চলো একটু আড্ডা দিই, আপনি চলে গেলেন। আবার কেউ বললো যে আমার সাথে ও বিয়ের বাড়িতে দাওয়াত খেতে হবে, আপনি চলে গেলেন। না, এটা কখনোই না। একজন চাকরি প্রার্থীর তো এত সময় হাতে থাকেই না। একজন চাকরি প্রার্থী যে ধরেন একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে যে আগামী, আজকে হলো কি মাস, আজকে হলো জুলাই মাস শেষ হলো, আজকে লাস্ট ডে, এরপর হলো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস হবে পরীক্ষার মাস। যেমন ধরেন বিসিএস এর সার্কুলারটা হবে আগামী নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর 2026-এ, যেটা পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি বা মার্চ 2027। প্রাইমারির নতুন সার্কুলার মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে নতুন যে বিধিমালা প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এই নতুন নিয়োগ বিধিমালার কাজ চলছে, আগস্টের শুরুতে নতুন নিয়োগ বিধিমালা আসবে। যদি আমাদের এখন চলে জুলাই মাস, আগস্টের শুরুতে যদি নতুন বিধিমালা আসে, অথবা যদি আগস্টের শেষেও আসে, তাহলে সেপ্টেম্বরে অথবা সেপ্টেম্বরের শেষ নাগাদ, শুরু অথবা শেষ নাগাদ নতুন সার্কুলার প্রাইমারিতে হতে পারে, যদি আগের ব্যাচের জটলা কেটে যায়। ওই পরীক্ষাটাও ঠেলতে ঠেলতে ধরেন চলে যাবে 2027 সালের ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে। তারপরে ধরেন শিক্ষক নিবন্ধনের সার্কুলার হচ্ছে না, ওইখানে নানামুখী জটিলতা, এই সার্কুলারও হতে হতে যদি আরো 1 মাস বা 2 মাস লেগে যায়, এই পরীক্ষাটাও ঠেলতে ঠেলতে যাবে 2026 সালের ডিসেম্বর অথবা 2027 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস। এরপরে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা অধিদপ্তরের যে বড় সার্কুলারটা আছে, এই সার্কুলারটাও কিন্তু পরীক্ষা হতে মোটামুটি আরো 1 থেকে 2 মাস বা 3 মাস সময় লাগবে। তারপরে আমার যুব উন্নয়ন অধিদপ্তরের যে সার্কুলারটা চলমান আছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের যে সার্কুলারটা চলমান আছে 731টা পদের, এই 2 দিন আগেই আবেদনের শেষ তারিখ গেল। তো এই যে পরীক্ষাগুলো, এর বাইরেও আরো অনেকগুলো বড় সার্কুলার আসন্ন। অডিটরের একটা বড় সার্কুলার চলে আসছে, এবং অডিটরের যে বড় সার্কুলারটা চলে আসছে, এইটার পরীক্ষাও ধরেন ঠেলতে ঠেলতে গিয়ে ডিসেম্বর অথবা 2027 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত যাবে। তো দেখা যাবে কি 2027 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এত লম্বা একটা পরীক্ষার শিডিউল আসবে, যখন একের পর এক পরীক্ষা আসতে থাকবে। এমনকি এটা 2026-এর ডিসেম্বর থেকেও শুরু হতে পারে। তো 2026-এর ডিসেম্বর বা 2027-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই যে সময়টা যখন থেকে পরীক্ষাটা শুরু হবে, তার আগে আপনি আপনার সিলেবাসটা কতখানি কাভার করতে পারছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার চাকরি হবে কি হবে না। আপনি আপনি খুব ভালোভাবে বুঝে নেন, আপনার হাতে ধরেন এখন 4টা বই আছে, একটা বাংলা, একটা ইংরেজি, একটা গণিত, আর একটা হলো সাধারণ জ্ঞান। আবার যদি বিসিএস এর ক্ষেত্রে ধরি, একটা বাংলা সাহিত্য, একটা বাংলা ব্যাকরণ, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি সাহিত্য, আর একটা হলো ইংরেজি গ্রামার। এরপরে হলো গণিতের ক্ষেত্রে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা। সাধারণ জ্ঞান অংশ বিসিএস এর ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল ও পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। এরপরে আছে আমাদের বিজ্ঞান ও কম্পিউটার, এই টোটাল 5টা সাবজেক্ট, এবং সাথে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন সহ 6টা সাবজেক্ট। তো এখন এই সাবজেক্ট গুলো আপনি কতদিনের মধ্যে ভালোভাবে শেষ করতে পারবেন, যে এইখান থেকে খুঁটিনাটি যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন আসলে আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। এইটা যেদিন আপনি পারবেন, সেদিন আপনার চাকরি হবে। আর যেদিন এইটা আপনি পারবেন না, যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনি দেখা যাবে চাকরির পরীক্ষা দিবেন ঠিকই, অনেক পড়াশোনা করছেন তাও ঠিক আছে, কিন্তু চাকরিটা আপনার অধরাই থেকে যাবে। কারণটা কি? কারণ কিন্তু আপনি পড়েননি তা না, কারণটা হলো আপনি পড়েছেন, কিন্তু পড়ার পরেও ধরেন আপনি সমাজ সম্পর্কে সব জানেন, কিন্তু পরীক্ষায় ঠিক এক্সাক্ট যেই প্রশ্নটা আসলো, ব্যতিহার বহুব্রীহি সমাস, ওইটার একটা উদাহরণ আপনি পারলেন না, তাহলে ওই 1 নাম্বার কাটা গেল। আপনার ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস যেটা আছে, এইখান থেকে ধরেন 2টা প্রশ্ন আসছে, 2টাই মিস করে ফেলছেন। আবার ধরেন গণিতের মধ্যে সব আপনি পারেন, কিন্তু আপনি সমান্তর গুণোত্তর ধারা ভালো বুঝেন না, অথবা সূচকের অধ্যায়ের অঙ্কগুলো ভালো বুঝেন না। তখন কি হবে? ওই সূচক আর সমান্তর বা গুণোত্তর ধারার 2টা অঙ্ক 2 নাম্বার কমে গেল। এরপরে ধরেন সাধারণ জ্ঞানে এরকম 2 বা 3 নাম্বার কোনো একটা জায়গা থেকে কমে গেল, যেটা আপনি বোঝেন না। যেমন আন্তর্জাতিক বিষয়গুলি বা মানচিত্র, এটা আপনি ভালো বুঝেন না। অথবা বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো সম্পর্কে ভালো বোঝেন না। তো এই যে ব্যাপারটা, আপনি যেগুলো ভালো বোঝেন না, ওইগুলো আপনি অনেকবার পড়েছেন, কিন্তু সিস্টেমেটিক্যালি না পড়ার কারণে বারবার ভুলে যাচ্ছেন, এবং যতবারই পড়ছেন ততবারই পরীক্ষায় গিয়ে কোনো না কোনো জায়গায় গুলিয়ে ফেলতেছেন। একজন চাকরি প্রার্থী সাধারণত 100-র মধ্যে পরীক্ষায়
ফেল করে 5 বা 10 মার্কের জন্য, সে কিন্তু 50 মার্কের জন্য ফেল করে না। আপনি যতবার চাকরি পরীক্ষা খারাপ করছেন, আপনি দেখেন মনে করে আপনি খারাপ করেছেন হয়তো অল্প কয়েকটা নাম্বারের জন্য, সেই নাম্বারটা হতে পারে 5 মার্ক, হতে পারে 10 মার্ক, হতে পারে 3 মার্ক। এরকমও হয় যে বিসিএস পরীক্ষা 0.5 বা 1 বা 2 নাম্বারের জন্য একজন প্রার্থী ফেল করে যায়, তাকে আবার পরের বছরের অপেক্ষা থাকতে হয়। প্রাইমারিতেও সেম জিনিস, যে আপনি 72 পেয়ে ফেল করেছেন, হয়তো 75 পেলে আপনি ফেল না, পাশও করতেন এবং চাকরিটাও নিশ্চিত হতো। ওই 2, 3, 5 মার্কের পার্থক্যটা আজীবন থেকেই যায়, এবং এটা অধরা থাকার প্রধান কারণটা হলো সিলেবাসটা সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে না পারা, এবং এই সিলেবাসটা ভালোভাবে শেষ করে 3 বা 4 বার রিভিশন করতে না পারা। আমাদের দেশে চাকরি প্রার্থীদের একটা প্রধান সমস্যা হলো যে আমরা যখন পড়া শুরু করি এলোমেলো ভাবে পড়তে থাকি। অর্থাৎ একবার অমুকের সাজেশনে পড়ি, আরেকবার ওর সাজেশনে পড়ি, আরেকবার তার সাজেশনে পড়ি, আরেকবার নিজের মন মতো পড়ি। ফলে কি হয়, আপনি এক একবার এক এক দিক থেকে শুরু করেন। এরকম ঘটনা আপনি প্রায়ই দেখবেন যে আপনি পড়া শুরু করেছেন, কোনোভাবে পড়াটা স্টপ হয়ে গেছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, আবার যখন পড়া শুরু করলেন তখন আবার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করছেন, যে এইবার একবারে আর ছাড়াছাড়ি নেই। তো এরকম 8 বা 10 বার শুধু আপনি প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করছেন। প্রথম 15 বা 20 পৃষ্ঠা পড়ার পরে আপনার মনে হয়েছে যে আবার পরে পড়বো, রেখে দিলাম, এরপরে আবার শুরু করেন। তো হয় কি, আমাদের চাকরি প্রার্থীরা সবারই একটা লক্ষ্য থাকে যে সার্কুলার দিক তারপরে করে ফেলবো, অথবা পরীক্ষা আসুক তখন পড়বো, অথবা আগামীকালকে পড়বো। দিস ইজ কল্ড প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন শব্দের মানে হলো দীর্ঘসূত্রিতা, অর্থাৎ শুধু ঠেলে ঠেলে পেছনে সরিয়ে দেওয়া। এখন মনে হচ্ছে আজকে না কালকে পড়বো, কালকে মনে হচ্ছে কালকে না পরশু পড়বো, দিনে মনে হচ্ছে দিনে না বিকেলে পড়বো, বিকেলে মনে হচ্ছে বিকেলে না রাতে পড়বো, শীতকালে মনে হচ্ছে এখন প্রচন্ড শীত, এখন না, আমরা শীত কমে গেলেই পড়াটা শুরু করব। আবার যখন শীতের পরে গরম চলে আসে তখন মনে হয় এত গরমে মানুষ পড়তে পারে, তখন মনে হচ্ছে না গরম কমলে পড়বো। যখন আপনার গরমটা কমে যাচ্ছে তখন আসতেছে বর্ষাকাল, তখন আপনার মনে হচ্ছে এই বৃষ্টি তো উদাস করার বৃষ্টি, এটা খিচুড়ি খাওয়ার টাইম, এটা ইলিশ মাছ খাওয়ার টাইম, এটা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার টাইম, এটা ঘুরতে দেওয়ার টাইম। তো আপনি করবেনটা কখন? তো এই জন্য একজন বেকার আর একজন চাকরি প্রার্থী খুব ভালোভাবে বুঝে নেবেন যে একজন বেকার যে, তার হাতে অঢেল সময় আছে, সে যা মনে চায় তাই করতে পারে, কিন্তু একজন চাকরি প্রার্থী তো বেকার না। একজন চাকরি প্রার্থী কখনোই বেকার না। বেকার কাকে বলে? যার হাতে কোনো কাজকর্ম নেই, সে হলো বেকার। আর যার হাতে কাজকর্ম আছে সে কখনো বেকার না, সে হলো চাকরি প্রার্থী। তো আমাকে একটু কমেন্টে কাইন্ডলি আপনারা জানান যে আপনারা কি নিজেকে চাকরি প্রার্থী মনে করেন নাকি বেকার মনে করেন। যদি মনে করেন যে আপনি বেকার, তাহলে দেখবেন যে আপনি অন্যের জন্য এই কাজগুলো একটু মিলিয়ে দেখেন যে এটা মিলে যায় কিনা। অন্যের জন্য ডাক্তারের সিরিয়াল দেয়া লাগবে, আপনার দায়িত্ব। অন্যের জন্য কোনো কিছু কেনাকাটা করা লাগবে, বিয়ে করবে সে, তার সেই বরযাত্রীর কেনাকাটা আপনার দায়িত্ব। অন্যের জন্য বাসের টিকিট কাটতে হবে, আপনার দায়িত্ব। অন্যের সাথে বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশন যাইতে হবে, আপনার দায়িত্ব। অন্যের বিয়ে, মুসলমানি, অন্যের অন্য অনুষ্ঠান, সেখানে একেবারে গৌণ, মুখ্য না কিন্তু গৌণ একজন গেস্ট হিসেবে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং সেই দাওয়াতে আপনাকে যাইতেই হবে। এই সেই দাওয়াতটাকেও আপনি অ্যাটেন্ড করলেন। ধরেন আপনি খুব ভালোভাবে পড়াটা গুছিয়ে নিচ্ছেন, প্রতিদিন 8-10 ঘন্টা করে পড়া হচ্ছে, হঠাৎ করে ওই বিয়েটা 3 দিন খেয়ে আসার পরে ফিরে এসে আর টেবিলে মন বসতেছে না। হয়তো টেবিলে আবার বসতে পারবেন রিটার্ন ব্যাক, এইটা আসতে গেলে আপনার কমপক্ষে 3 থেকে 7 দিন সময় আবার লেগে যাবে আগের মতো গুছিয়ে কনসেন্ট্রেট করে ওই জায়গাটায় বসতে, টেবিল চেয়ারে আগের মতো সময় নিয়ে। আমার কমেন্ট করলে উপকৃত হবো স্যার। ইসরাফিল হোসেন, জি আপনার কমেন্ট কোনটা একটু কাইন্ডলি যদি বলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে তো এই কাজগুলো আপনার কাজ না। ওই কাজগুলো যে বেকার তার জন্য, যে একাডেমিক পড়াশোনা করছে, ইন্টারে পরে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পরে, তার কাজ। আপনি অনার্স শেষ করে যে এমন একটা ভাইটাল মোমেন্টে আছেন লাইফের, যেখানে মূলত নির্ধারণ হবে পরবর্তী 30 বছর কর্মজীবন আপনি কিভাবে পার করবেন। যদি এই সময়টা কোনোভাবে এদিক সেদিক হয়ে যায়, পরবর্তী 30 থেকে 35 বছরের কর্মজীবনটা জাহান্নাম হয়ে যাবে। আবার যদি এই সময়টাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারেন, পরবর্তী 30 থেকে 35 বছরের কর্মজীবন খুবই রিল্যাক্সে থাকবেন। আমি এটা বলছি না যে সরকারি চাকরি না পেলে আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে, কারণ যারা সরকারি চাকরি করে না তারা অনেকে অনেক ভালো আছে। এই বিতর্ক আমার সাথে না। এই বিতর্কটা বা এই কথাটা শুধু তাদের জন্য যারা নিজেকে চাকরি প্রার্থী ভাবেন, বা যারা সরকারি চাকরি বা ভালো একটা অবস্থান, ভালো একটা স্ট্যাটাস, ভালো একটা পরিচয়ের জন্য লড়াই করছেন। সো যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার হাতে তো এই সময় নেই। আপনার হাতে সময় কেমন? আপনার অবশ্যই 1 নম্বর কাজ হবে একটা রুটিন থাকা, যে আপনি প্রতিদিন কত ঘন্টা পড়বেন।
তো অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে প্রতিদিন কত ঘন্টা পড়লে একজন চাকরি প্রার্থী চাকরিটা নিশ্চিত পাবে। এটা ডিপেন্ড করে প্রার্থী ভেদে ভিন্ন ভিন্ন। তবে অন অ্যান এভারেজ 6 ঘন্টা প্লাস মিনিমাম পড়তে হয় যদি আপনি চাকরি পেতে চান। আর এর থেকে কম যদি আপনি পড়েন তাহলে সেটা দিয়ে বাজারে চাকরি তো ভালো, চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করাই পসিবিলিটি খুব কম থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে মনে করি যে যারা বিশেষ করে ঢাকার বাইরে থাকেন মফস্বল এরিয়ায়, যে আমি এইখান থেকে ঢাকায় যাব একটা পরীক্ষা দিতে গেলে আমার 2,000 টাকা খরচ হবে, এই 2,000 টাকা খরচ করে পরীক্ষা দিতে যাবো, থাক প্রস্তুতি যেহেতু ভালো না যাবো না। তার মানে কি হলো যে প্রস্তুতি খারাপ থাকলে পরীক্ষায় অ্যাটেন্ড করারই তো যোগ্যতা অনেক সময় অ্যাচিভ হয় না। তো এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি কবে চাকরি পাবেন। অর্থাৎ আপনার কবে চাকরি হবে এটা আমি, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, আপনার অন্যান্য ব্যক্তিবর্গ যারা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সম্পর্কে পূর্ণরূপ, কত সালে প্রতিষ্ঠিত, ধরন, সদস্য সংখ্যা, উপরোক্ত ইনফরমেশন বাইরে আর কিছু ফোকাস করতে হবে। আহ আর কিছু ফোকাস করতে হবে না, এগুলোই পরীক্ষায় আসে। কিন্তু যখন একটা সংস্থা সম্পর্কে আপনি পড়বেন, ওই সংস্থার পেছনের ইতিহাসটা জানলে সংস্থাটা মনে রাখা, ওই সংস্থার সদর দপ্তর মনে রাখা বা অন্যান্য কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য হয় কি আপনার সাপোর্টিং অংশগুলো আপনাকে অবশ্যই পড়তে হয়, ওইটুকু একটু ডিটেলসে জেনে নিয়ে পড়লে হয়, একবার পড়লে আর কখনো ভুলবেন না। তো যেই কথা বলছিলাম, তো একজন চাকরি প্রার্থী হিসেবে অবশ্যই আপনার একটা রুটিন থাকতে হবে যাতে আপনি প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা টেবিলে সময় দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন 10 ঘন্টা মাথায় রেখে একটা রুটিন বানান। 10 ঘন্টার থেকে বেশি হলে ভালো, কিন্তু কম না হয়, এটা আপনার টার্গেট থাকবে। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে স্যার আমরা রুটিন তো বানাই, অনেকবার বানিয়েছি রুটিন, অনেকবার বানানোর পরে অনেকবার রুটিন ভেঙে গিয়েছে, কোনো সমস্যা নেই, রুটিন ভাঙুক, আপনি আবার বানান, আবার ভাঙুক, আবার বানান। কিন্তু আপনার লক্ষ্য থাকবে অবশ্যই একদিন ওই রুটিনের উপর ওঠা, একদিন প্রতিদিন 10 ঘন্টা থেকে 12 ঘন্টা টেবিলে সময় দেওয়া। এখন এইটার জন্য যদি আপনার সুনির্দিষ্ট একটা টার্গেট থাকে যে আমার টার্গেট 51তম বিসিএস, আমার টার্গেট 52তম বিসিএস, আমার টার্গেট সামনের প্রাইমারি নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা, আমার টার্গেট নেক্সট ইউনিয়ন সমাজকর্মীর এই চাকরিটা ধরবো। তো এরকম সুনির্দিষ্ট চাকরিকে টার্গেট করলে ওই চাকরির পরীক্ষার আগেই সিলেবাস 1 নম্বরে ভালোভাবে শেষ করতে হবে, 2 নম্বরে ওই সিলেবাসটাকে কমপক্ষে 3 বা 4টা রিভিশন দেওয়ার পরে দেন আপনি পরীক্ষার হলে গেলে ওইখান থেকে অধিকাংশ প্রশ্ন পারবেন, নেগেটিভ মার্কিং কমে আসবে এবং পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। তখন হয়তো আপনি একটা চাকরির আশা করতে পারেন। আপনি প্রতিদিন 2 ঘন্টা টেবিলে দেন এবং এইভাবে 1 বছর ধরে পড়তেছেন, আমি বলছি, আই রিপিট, 1 বছর না, আপনি যদি এরকম আরো 100 বছর করেন চাকরি হবে না। বর্তমান চাকরির মার্কেটটা খুবই কম্পিটিটিভ। আপনি লাস্ট আমাদের একটা জেলা ডিসি অফিসে নিয়োগ হয়েছিল, এইখানে হলো অফিস সহায়ক বা পিয়ন পদের জন্য সব মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করেছেন এবং যতজন নিয়োগ পেয়েছেন 18 জনকে অফিস সহায়ক বা পিয়ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। 18 জনের মধ্যে 17 জনই মাস্টার্স পাস, তার মধ্যে 3 জন আছে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে পাবলিক ইউনিভার্সিটি থেকে। তো এইটা আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, এইটা আমি বলছি চাকরির বাজার সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে চাকরির বাজারে প্রত্যেকে প্রচুর সময় দিচ্ছে টেবিলে। তো আপনি যদি টেবিলে সময় দেওয়া ছাড়া মনে মনে ভাবেন যে এই যা পারতেছি এরকম টুকটাক করে চলতে লাগুক, হঠাৎ করে একদিন কিছু একটা বড় ঘটে যাবে, বাস্তবে কোনোদিনই কিছু ঘটবে না, এরকম করে আপনার বয়সটা শেষ হয়ে যাবে। শেয়ার ডান, না শেয়ার ডান না করলেও সমস্যা নেই, আর যদি শেয়ার করতে চান করতে পারেন, শেয়ার ডান লেখার প্রয়োজন নেই। আমার কথাটা হলো আপনার লক্ষ্য কি থাকবে, এই বিষয়টা বলার জন্যই মূলত আসা যে আপনার চাকরি কবে হবে এই প্রশ্নটা যে আমি বলেছি, যেই দিন আপনি চাবেন যেই দিন আমার চাকরি হবে ওই দিনই আপনার চাকরি হবে। অর্থাৎ আপনার চাকরিটা হওয়ার জন্য প্রথম শর্ত হলো 1 নম্বরে কমপক্ষে 6 মাস প্রতিদিন 10 ঘন্টা করে টেবিলে সময় দিতে হবে। 1 নম্বর কথাটা মনে রাখেন, এটা লিখে রাখেন যে আপনি যদি 10 ঘন্টা করে প্রতিদিন 6 মাস একটানা টেবিলে সময় দিতে না পারেন, ওই 2 ঘন্টা, 1 ঘন্টা, একদিন 6 ঘন্টা, একদিন আধা ঘন্টা, একদিন 3 ঘন্টা, একদিন 2 ঘন্টা, একদিন টেবিলের ধারে কাছেও আসেন নাই, এরকম পড়াশোনা 6 মাস না, 6 বছর চালালেও চাকরি পাবেন না। চাকরি পেতে হলে 1 নম্বর কাজ হলো আপনার অবশ্যই প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা, আর যদি সম্ভব হয় তাহলে 10 ঘন্টার একটা রুটিন বানাবেন আজকে, রাইট নাও। আমরা প্রোক্রাস্টিনেশনের কারণে ভাবি যে এখন কথাটা শুনলাম ভালোই লাগছে, রাত থেকে উল্টায় ফেলবো, কালকে সকাল থেকে উল্টায় ফেলবো, না, এখন থেকে রাইট নাও আপনি একটা রুটিন করে ফেলেন। আপনি প্রতিদিন 10 ঘন্টা কখন কখন টেবিলে বসছেন বা বসতে চাচ্ছেন। ধরেন আপনি সকালের একটা সেশন সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টা পড়লেন, এরপরে 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবার 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত আবার 3 ঘন্টা পড়লেন, এই 6 ঘন্টা সকালেই শেষ। দেন আপনি যদি আবার
দুপুরে বসতে পারেন, অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়া ঘুম গোসল এগুলো শেষ করে, বা কারো যদি টিউশন থাকে ওইগুলো সব শেষ করতে পারলে তারপরে সন্ধ্যার পরে বসবেন। আর যাদের কোনো কাজ নাই তারা অন্তত বিকেলে 1 বা 2 ঘন্টা টেবিলের সময় দিতে পারেন, 3টা থেকে 4টা অথবা 3টা থেকে 5টা অথবা 4টা থেকে 5টা অথবা 4টা থেকে 6টা, ওইখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঢুকাই নেবেন। 6 আর 2 8 ঘন্টা। এবং রাতের যে সময়টা আছে, রাতের সময়টা যদি এক্সাক্ট এখন 7টায় সন্ধ্যা হয়, আপনি যদি রুটিনটা 7টা 30 থেকেও ধরেন, বা অন্য কাজকর্ম সব সেরে আড্ডা টাড্ডা দিয়ে এসে 8টা থেকে ধরেন, যে 8টা থেকে 12টা পর্যন্ত কমপক্ষে 4 ঘন্টা আপনি টেবিলের সময় দিবেন, তাহলে সেই 4 ঘন্টার রুটিন বানাবেন। এমন না যে আজকে 4 ঘন্টার রুটিন বানালেন আর কালকে 4 ঘন্টা টেবিলে বসে গেলেন, এটা কখনোই পসিবল না। এবং এইটা না হলে হতাশ হওয়ারও কিছু নেই। আজকে রুটিন বানালে কালকে যদি ভেঙে যায়, হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই রুটিনে আপনি আমি অভ্যস্ত না, আমরা একাডেমিক লাইফে এরকম পড়াশোনা করিনি। বাট চাকরি জীবনে চাকরি প্রস্তুতির জন্য এর থেকে অনেক বেশি এফোর্ট আপনাকে দিতে হবে যদি আপনি চাকরিটা নিশ্চিত করতে চান। তাহলে আমার প্রথম কথা হলো, 6 মাস কমপক্ষে প্রতিদিন 10 ঘন্টা টেবিলের সময় দিবেন। আর যিনি অপারগ, অর্থাৎ কোনো কোম্পানিতে চাকরি করছেন, বেসরকারি চাকরি করছেন, অথবা টিউশন আছে প্রচুর পরিমাণে, অথবা ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, অথবা গৃহিণী, অথবা অন্য কোনো কাজের কারণে বা একাডেমিক লাইফের কারণে ফুল সাপোর্ট দিতে পারছেন না আপনার এই চাকরি করার জন্য, কমপক্ষে 6 ঘন্টা। তো প্রতিদিন 10 ঘন্টা করে 6 মাস হলে হয় কত? 10 ঘন্টা করে 30 দিনে হয় 300 ঘন্টা, 6 মাসে হয় 1800 ঘন্টা। অর্থাৎ আপনার টার্গেট থাকবে, আমি 1800 ঘন্টা পড়ার পরে একটা চাকরির আশা করব। আমরা কেউ এমন হয় যে 2000 টাকার একটা জামা কিনতে 200 টাকা নিয়ে যাই, যে এই 200 টাকায় জামাটা আমাকে দিয়ে দিবে। হয়তোবা যদি আল্লাহ চায় তাহলে 200 টাকায় আমাকে এই 1800 টাকার জামাটা দিয়ে দিবে। তো আমি যেহেতু এই জিনিসটা বুঝি যে 1800 টাকার জিনিস আনতে হলে আমাকে 1800 টাকা নিয়েই যেতে হবে, 200 টাকা 300 টাকা 500 টাকায় ওই জিনিস পাবো না। ঠিক তেমন চাকরির বাজারেও 6 মাসে চাকরি হবে ঠিক তখনই যখন আমি 6 মাসে 1800 ঘন্টা এফোর্ট পুরা করে ফেলবো। অর্থাৎ 1800 ঘন্টা আমি টেবিলে বসা ছিলাম লাস্ট 6 মাসে। দেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এখন যদি আমার চাকরি না হয় তাহলে আল্লাহ আমার সাথে ভালো কি করে নাই, বা আল্লাহ আমার প্রতি রহম করতেছে না। কিন্তু আপনি 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, একদিন 5 ঘন্টা, আবার একদিন মোটেও নাই, এরকম করে আপনি পারবেন না। এরকম করে এই চাকরির বাজারে পসিবল না। এরপরে যে ব্যাপারটা হলো, আপনি একটা রুটিন বানাবেন। রুটিনের পাশাপাশি সুনির্দিষ্ট একটা লক্ষ্য ফিক্স করবেন। অর্থাৎ ওই যে প্রতিদিন 10 ঘন্টা টেবিলে বসবেন, 10 ঘন্টা বসে কাজটা কি করবেন? প্রতিদিন 10 ঘন্টা টেবিলে বসে প্রথম কাজটাই হলো, আপনি বইটা, যে কয়টা বই আছে, আমরা সাধারণত কি করি, একটা বই না পড়ে একাধিক বই কিনি। একই বই, বাংলা বই ধরেন 3টা প্রকাশনীর বই আছে আপনার কাছে, ইংরেজি বই, অমুক স্যার বলছে এই বই কিনলেই হয়, তমুক স্যার বলছে ওই বই কিনতে হবে। তো ওই সব বই কিনে কিনে আপনি স্তূপ করে রাখছেন, কিন্তু কোনোটাই পড়ে শেষ করেননি। উহুম। একটা বই কমপক্ষে 3 থেকে 4 বার শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়তে পারেন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ওই বই থেকে নেগেটিভ মার্কিং হবে না। ওই বই থেকে যা কমন আসবে সব আপনি উত্তর করতে পারবেন। এবং ওই বইয়ের খুঁটিনাটি প্রত্যেকটা জায়গা আপনি ভালোভাবে শেষ করছেন। এটা যদি হয় তাহলে ওই বই থেকে 20 মার্কের প্রশ্ন হলে 20-এর মধ্যে 20 না পেলেও 18 আপনি পাবেন। 20-এর মধ্যে যদি আপনার 3টা বা 4টা বা 5টা প্রশ্ন কমন না আসে, তাহলে আপনি 20-এর মধ্যে কমপক্ষে 15 তুলে ফেলতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে পাড়া প্রশ্ন বিগত সালে আসছে, ওই প্রশ্ন আপনি মিস করে আসছেন, খুব সহজ প্রশ্ন আপনি মিস করে আসছেন, আপনি পড়ে গেছেন, সেই প্রশ্ন আপনার মিস হয়ে গেছে, তাহলে তো আপনি চাকরি পাবেন না। প্রত্যেক সাবজেক্টে যদি এরকম পাড়া জিনিস 2টা 3টা করে ভুল যায়, 4টা সাবজেক্টে 3 4 12টা প্রশ্ন ভুল যায়, তো 12টা প্রশ্ন যাওয়ার পরে তো আর চাকরি প্রার্থীর আশা থাকার কথা না। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে পাশ করতে অনেক বেশি নাম্বার লাগে। আমরা যারা 11 20 গ্রেডকে ফোকাস করে পড়ছি, তাদের এই কথাটা মাথায় রাখতে হবে, 80 মার্কের পরীক্ষায় কমপক্ষে 65 থেকে 70 বা তারও বেশি নাম্বার তুলতে হয় প্রিলি পাস করতে, যেটা মোটামুটি 85% থেকে 90% নাম্বার তোলার সমান। অথচ বিসিএস যে পরীক্ষাটা, বিসিএস এর ক্ষেত্রে 120 পেলেই পাস, 200-র মধ্যে 120 মানে 60% মার্কস মাত্র। এর থেকে নিবন্ধন পরীক্ষা কঠিন, এর থেকে প্রাইমারি পরীক্ষা কঠিন, এর থেকে বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা অনেক বেশি কঠিন। সেই জন্য আপনি জাস্ট 6টা মাস টার্গেট করেন, যে আমি আজকে থেকে আগামী 6 মাস সকল প্রকার সামাজিকতা বন্ধ। আপনি এখন যেই সামাজিকতার দোহাই দিয়ে ঘোরাঘুরি করতেছেন, ওই সামাজিক লোকজনই আপনাকে অসামাজিক বানায় ফেলবে। ওরাই দেখবেন যে আপনার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, ইভেন আপনার বাড়ির মধ্যে আপনার আত্মীয় স্বজন অন্য কারো বিয়ে হচ্ছে, আপনাকে দাওয়াত দিচ্ছে না, কারণ আপনি তো তেমন কেউ না, আপনার তো কোনো পরিচিতি নাই। এটা দুঃখের সাথেই বলতে হয়, এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটেছে।
যে আমি বাড়িতে আমার আশপাশের জায়গায় মানুষের বিয়ে শাদী হচ্ছে, মানুষের মুসলমানি হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে ধুমধাম করে, কেউ খোঁজও নেয় নাই, কেউ ডাকেও নি, কারণ আমার তো কোনো আইডেন্টিটি নাই, ডাকবেই বা কেন? তো আপনি যদি মনে করেন যে আপনি ওনাদের জন্য করবেন, আপনি যখন দিন শেষে চাকরিটা পাবেন না, তখন ওনারাই আপনাকে চিনবে না, অন্যদের কথা ভাববেন। সো আপনি নিজেকে চেনেন, নিজের জন্য সময় দেন। আগামী 6 মাস থেকে 1 বছরের জন্য পূর্ণাঙ্গভাবে অসামাজিক হয়ে যান, এত সামাজিকতার প্রয়োজন নেই। আপনার এই সময়টা পার হয়ে গেলে তখন গিয়ে আপনি আবার সামাজিক হবেন। আপনি যখন আয় বাণিজ্য করবেন তখন আপনি টাকা পয়সা দিয়েন, তখন বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করেন। এখন তো অনুষ্ঠানে গেলে, অনুষ্ঠানে গিয়ে কি করবেন? আমি যখন যেতাম তখন আমার কি মনে হতো, অনুষ্ঠানগুলোতে বা বিভিন্ন দাওয়াতে গেলে মনে হতো যে কোথায় লুকিয়ে থাকবো। কারণ কোনো মানুষের সাথে যখন আমার দেখা হতো, সে প্রথমে যে কি অবস্থা, কোথায় আছো, কি করো এখন? আমি কি হলো, কি করি আর, এই চাকরির জন্য করি। তো এই কথা প্রায় প্রায় বলতে হতো এবং এটা খুবই লজ্জার বিষয় ছিল। তো এই জিনিসগুলো যেহেতু আপনার ফেস করতে হবে, তো আপনি ওখানে কেনই বা যাবেন? যেদিন পরিচয় হবে সেদিন যান। আগামী 6 মাস বা 1 বছর টার্গেট করে শুরু করেন, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রতিভা আছে যে চাইলে কাজ সম্পন্ন করতে পারে। তো এটার জন্য 1 নাম্বার কাজ হলো সময় লাগবে। সময়টা কত? প্রতিদিন সুনির্দিষ্ট একটা সময়। একেবারে আপনি একজন চাকরি প্রার্থী, আপনি ঘুম থেকে উঠে টেবিলে আসবেন, আপনি ঘুম থেকে উঠে বাজারে যাবেন না। আপনি একজন চাকরি প্রার্থী, ঘুম থেকে উঠে ফোন চাপবেন না, আপনি টেবিলে আসবেন। আর মোবাইলটা যেরকম বিপজ্জনক জিনিস, আবার সেরকম উপকারী জিনিস। অর্থাৎ এই যে মোবাইলটা না হলে আমার লাইফটা আপনি দেখতে পারতেন না, মোবাইলটা না হলে অনেক চাকরি পরীক্ষার জিনিসপত্র আপনি দেখতে পারতেন না। আরেকটা কমন বৈশিষ্ট্য আমি দেখতে পারি, সেটা হলো অনেক চাকরি প্রার্থী যারা আছে, অনেক চাকরি প্রার্থীদের এই একটা কমন বৈশিষ্ট্য আছে। ধরেন কেউ 3 পৃষ্ঠা শেয়ার দিছে, ওই 3 পৃষ্ঠা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ 5টা পৃষ্ঠা শেয়ার দিছে, ওইটার জন্য ওই পেজটা গিয়ে ফলো করে আসছে। কেউ 10টা পৃষ্ঠা শেয়ার দিছে অমুক প্রশ্ন। ভাই, এই সব প্রশ্ন জব সলিউশন বইয়ের মধ্যে দেওয়া থাকে। আপনার টেবিলে জব সলিউশন বই নেই দেখে আপনি ওই অমুকের সেই প্রশ্ন শেয়ারের 10টা পৃষ্ঠা ওইটা মোবাইল দিয়ে পড়তে চাচ্ছেন, অথচ ওই জব সলিউশন বইটা আপনার টেবিলে আছে এবং আপনার বইয়ের মধ্যে ওই পড়াগুলো সব আছে। কেউ শেয়ার করলো যে এইটা সমাজ নিয়ে সবকিছু, তো সমাজ নিয়ে সবকিছু এটা তো শেয়ার করতে হয়, এটা একটা স্ট্র্যাটেজি এক একজনের পেজ চালানোর ক্ষেত্রে। বাট সমাজের সবকিছু তো আপনার বইয়েও আছে, আপনি ওইটা ভালোভাবে পড়ে নেন, তাহলে হবে। এটা আপনার অনলাইনে পড়ার জিনিস। অনলাইনে হলো আপনি গাইডলাইন নেবেন, অনলাইনে আপনি সাজেশন নেবেন। বাট আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার পড়াটা আপনাকে গুছিয়ে শেষ করতে হবে, এবং বইপত্র আপনার টেবিলেই আছে। এক সেট বই কমপক্ষে 4 বা 5 বার ভালোভাবে শেষ করতে হবে, এবং এটার একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে। অর্থাৎ আগামী 6 মাস, এই যে আমি বললাম যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে 50 থেকে 100টা চাকরির পরীক্ষা হবে এর মধ্যে। এখন আপনি এই সময়টাকে যদি হেলাফেলায় শেষ করে দেন, এই সময়টাকে যদি প্রপার ভাবে কাজে না লাগান, তাহলে ওইখানে গিয়ে ধরা খাবেন। শুরু করছেন 3 দিন পড়ার পরে বাদ দিয়ে দিচ্ছেন, শুরু করছেন নিয়মিত পড়া হচ্ছে না, শুরু করছেন কোনো সিলেবাস পাচ্ছেন না, শুরু করছেন একবার এই স্যার এই বুদ্ধি দেয়, ওই স্যার ওই বুদ্ধি দেয়। তো এই জন্য একটা গোছানো প্রস্তুতি বা নিয়মিত থাকার জন্য আমরা বলি যে আপনি একটা একাডেমির সাথে যুক্ত থাকতে পারেন, বা প্রাতিষ্ঠানিক কোনো একটা ব্যবস্থার সাথে যুক্ত থাকতে পারেন, যেখানে রুটিন ওয়াইজ আপনাকে একটা সাজেশন সিলেবাস পড়াশোনা দেওয়া হবে। পাশাপাশি আপনি নিজে বারবার পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতিটা যাচাই করতে পারবেন, এবং সাথে সাথে অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা গাইডলাইন নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। তো আলাদা আলাদা চাকরিকে টার্গেট না করে আমাদের হয় কি, স্যার সমাজকর্মীর জন্য কি করব বলেন, এই প্রশ্নই আমি বেশি পাই ইনবক্সে। আরেকটা প্রশ্ন ভাই, স্যার নিবন্ধনের জন্য কিভাবে পড়লে নিশ্চিত চাকরি হবে? আমার কথা হলো, আপনি কোনো চাকরির জন্যই আলাদা করে পড়ার দরকার নাই। প্রস্তুতি নেবেন ঠিক আছে সার্কুলারকে কেন্দ্র করে, কিন্তু আপনার একটা কম্বাইন্ড ফোকাস থাকবে যে আমি আগামী 6 মাসের মধ্যে আমার এই 4টা বই, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান, 4টা বই এমন ভাবে শেষ করবো যাতে কমপক্ষে 3 থেকে 4 বার এই সিলেবাসটা কভার করতে পারি। এবং সাথে সাথে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা টপিক আপনি যখন শেষ করবেন, তখন সেই টপিকের উপরে আপনার যে ইগুলো রয়েছে, সেই টপিকের উপরে আপনার যে দুর্বলতাগুলো রয়েছে, সেগুলোকে মেকআপ করে ফেলেন। ওটার উপর পরীক্ষা দিয়ে দিয়ে নিজের প্রস্তুতিকে আরো উপরের লেভেলে নিয়ে যান। আর যে জায়গাগুলো না বোঝেন, যে জায়গাগুলো বারবার পড়ার ফলে ভুলে যাচ্ছেন, ওই জায়গাগুলো অভিজ্ঞ কারো পরামর্শ নেন। ব্যাস, আপনার চাকরি প্রস্তুতি ভালো একটা অবস্থানে চলে যাবে। সো আজকে থেকে টার্গেট করেন যে এখন থেকে আগামী 180 দিন আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। আর আপনি যখন নিজেকে চেঞ্জ করে ফেলতে চাইবেন, তখনই আপনার ভাগ্য চেঞ্জ হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে যেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তন চায় না, আমি তাদেরকে পরিবর্তন দেই না। এখন আপনি হিসাব করেন, আপনি যে আচার আচরণ করছেন, আপনি যে রুটিনে লাইফ লিড করছেন, আপনি যেভাবে পড়াশোনা করছেন, এটা কি আসলেই আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট, নাকি আরো বাড়াতে হবে? একটু কমেন্ট করেন তো দেখি।
পারা প্রশ্ন ভুল করি, সমাধান কি? সমাধান হলো প্রচুর পরিমাণে রিভিশন এবং প্রচুর পরিমাণে পরীক্ষা। এইখানে কে কে আছেন যাদের মনে হয় যে আমি যে প্রস্তুতি নিচ্ছি বা আমি যে সময়টা এখন টেবিলে দিচ্ছি, এই সময়টা আমার জন্য যথেষ্ট, অথবা এই সময়টা থেকে আমার আরো সময় বাড়াতে হবে? কার কি মনে হয়? একটু কমেন্টে বলেন, শুনি অন্তত, তাহলে ভালো লাগবে। মাঝে মধ্যে এই লাইভে আসা হবে যদি আপনারা চান। কেমন লাগলো পুরো ব্যাপারটা সেটা একটু বলেন। তো আপনি যে পড়াটা পড়ছেন সেই সময়টা কিন্তু বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে, কোনো বিকল্প নাই। আমাদের মাননীয় মন্ত্রীর মতো বললাম, পড়তে হবে, টেবিলে বসতে হবে, এবং এটা একটা রুটিন করে। আর বাইরে যেগুলো আছে, বাইরের কাজকর্মগুলো সব বাদ দিয়ে দেন, এখন শুধু টেবিলে ফোকাস করেন। যেহেতু একটা সার্কুলারের উর্বর সময় চলছে এখন, এই সময়টাতে আপনারা বিগত পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন, একটা সেট বই ভালোভাবে শেষ করবেন, এবং প্রত্যেকটা টপিক খুঁটিনাটি ধরে ধরে পড়বেন এবং প্রতিদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু কম্বাইন্ড ভাবে যদি একসাথে আপনার সাথে না থাকে, বা একবারে এই সব কিছু করার সুযোগ আপনার হাতে না থাকে, আপনি বিদ্যাবাড়ির সাথে চোখ বন্ধ করে যুক্ত হয়ে যেতে পারেন। বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছে আমাদের দেশ সেরা শিক্ষক মন্ডলী। আমাদের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের দুইটা পর্ষণে বিভক্ত। একটা পোর্শন হলো, যেমন আমাদের শিক্ষক মন্ডলীর মধ্যে যারা সরকারি চাকরি করেন, যারা এখানে পড়াচ্ছেন তারা প্রত্যেকেই সরকারি চাকরি করেন, অথবা তারা প্রত্যেকেই কমপক্ষে 5 থেকে 10 বছর পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং নিজেরা শত শত চাকরির পরীক্ষা দিয়ে অভিজ্ঞ। দ্যাটস ইট। আপনার একটা জিনিসই, সেটা হলো আপনি ভালো একজনের কাছ থেকে গাইডলাইন নিলে ভালো একটা গাইডলাইন পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, কোচিং কখনো আপনার পড়া শেষ করে দিতে পারবে না। কোচিং কখনোই আপনাকে চাকরির পরীক্ষায় নিশ্চিত পাশ করার গ্যারান্টি দিতে পারবে না যদি আপনি টেবিলে সময় না দেন, যদি আপনি গুছিয়ে না পড়েন। কোচিং এর যে অবদান সেটা হলো 1%, আর আপনার যে কাজ সেটা হলো 99%। কিন্তু আপনার 99%কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোচিংই হলো আসল ভূমিকাটা পালন করে থাকে। এবং কোচিং হলো আপনাকে একটা এমন গাইডলাইন দিবে, এমন একটা গুছিয়ে পরামর্শ প্রদান করবে যেটা আপনার কাজকে সহজ করে দেবে। আর পাশাপাশি আপনার যে নিয়মিত পড়াশোনাটা বা পড়াশোনার গতিটা ধরে রাখা, ফ্লোটা যাতে ফল না করে, এই জিনিসটার ক্ষেত্রে কোচিং আপনাকে অবশ্যই সহায়তা করে, এবং সেটা প্রচুর পরিমাণে। তো যারা আগামী প্রাইমারি পরীক্ষার জন্য আগ্রহী আছেন, গতবার অল্পের জন্য ধরা খেয়েছেন, বা এইবার নতুন প্রাইমারি পরীক্ষা দিবেন, অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা 19তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, অথবা যারা 51তম বা 52তম বিসিএস কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছেন, অথবা সমাজসেবা অধিদপ্তর বা 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য পরীক্ষাগুলো, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা উন্নয়ন অধিদপ্তর, এইসব অধিদপ্তরের পরীক্ষাগুলো দিবেন, তারা অবশ্যই অবশ্যই এখন থেকে একটা রুটিন করে ফেলেন। আজকে থেকে 10 ঘন্টার রুটিন বানাবেন। কালকে হয়তো 3 ঘন্টা পড়া হবে, কিন্তু আপনার টার্গেট থাকবে পরবর্তী দিন 3 ঘন্টা 1 মিনিট পড়া। অর্থাৎ প্রতিদিন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া, এটাই হলো উৎকর্ষের সবচেয়ে ভালো উপায়। নিজেকে নিজের ছাড়িয়ে যাওয়াটা হলো সবচেয়ে ভালো উপায়। অর্থাৎ আপনার প্রতিযোগী অন্য কেউ না, আপনার প্রতিযোগী আপনি নিজেই, আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই। আপনি নিজে ধরেন আজকে যদি 3 ঘন্টা পড়েন, খাতায় লিখে রাখেন যে আজকে 3 ঘন্টা পড়েছি, কালকে আমি 3 ঘন্টা 1 মিনিট পড়বো কমপক্ষে, কিন্তু 2 ঘন্টা 59 মিনিট ভুলেও পড়বো না। আর ডে বাই ডে নিজেকে ছাড়িয়ে যেতে থাকেন, একটা দিন দেখবেন যে আপনি প্রতিদিন 10 ঘন্টা টেবিলের সময় দিতে পারবেন। আর যদি এটা শুরুটা না করেন তাহলে কোনোদিন ওই লক্ষ্যেই পৌঁছাতে পারবেন না। অর্থাৎ লক্ষ্য যদি ঠিক না করেন, তাহলে আপনি কোনোদিনই লক্ষ্যে পৌঁছাতেও পারবেন না, চাকরিও পাবেন না। সব এরকম এলোমেলো চলতে থাকবে, বয়সটা শেষ হয়ে যাবে, সব একেবারে শেষ। তো এই জন্য আমাদের প্রাইমারির সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে অ্যাডভান্স প্রস্তুতির জন্য। অর্থাৎ সার্কুলার আসলে তখন আপনার কাজ থাকবে রিভিশন, ওইভাবেই শেষ করা হবে। নিবন্ধনের ক্ষেত্রে সার্কুলার আসলে আপনার কাজ হবে রিভিশন দেওয়া এবং সুন্দরভাবে গিয়ে পরীক্ষাটা শেষ করে আসা। নিবন্ধন সাবজেক্টিভ অংশ অথবা জেনারেল অংশ। বিসিএস এর ক্ষেত্রে আপনার যদি এখন থেকে প্রিপারেশন না নেন, হঠাৎ করে বিসিএস পরীক্ষা দিয়ে কেউ কিছু করতে পারে না। এলোমেলো বিসিএস প্রস্তুতি নিয়ে কেউ কিছু করতে পারে না, কারণ মহা সমুদ্রের মতো একটা সিলেবাস, ওইখানে কি পড়বেন কি পড়বেন না এই জিনিসগুলো না বুঝে আন্দাজে শুরু করলে একটা। আর একটা বিপজ্জনক ট্রেন্ড বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হলো ধরেন সবাই এখন নামের সাথে একটা স্যার লাগিয়ে নিলে সেই হলো বাংলাদেশের সেরা স্যার, যার নামের সাথে স্যার আছে। ধরেন আপনার নাম হলো কাউসার আলী, এমডি কাউসার আলী, হ্যাঁ, আপনি লাগালেন কাউসার স্যার। তখন কি হলো, বাকি চাকরি প্রার্থীরা না বুঝে কাউসার স্যারের উপরেই সবাই গিয়ে গাইডলাইন চাইলো, কাউসার স্যারকে বুদ্ধি জিজ্ঞেস করলো। একটা জিনিস হলো, যেই স্যার যেই জিনিসটা পুরোই অভ্যস্ত, যেমন আমি গত প্রায় 5 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি। আমাদের অভ্র স্যার আছেন, স্যার প্রায় 20 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছেন। আমাদের শাওন স্যার আছেন, প্রায় 5 বছর ধরে পড়াচ্ছেন, প্লাস উনি নিজে 3টা বিসিএস এর প্রিলি লিখিত ভাইবা দিয়ে আসছেন।
তো এই যে ব্যাপারগুলো থাকে, এইখান থেকে যখন আপনি গাইডলাইনটা নিবেন, আমাদের রফিক স্যার গণিত পড়াচ্ছেন প্রায় 6 বছর ধরে, শুধু এই চাকরির প্রস্তুতির। এর পূর্বে পড়াচ্ছেন একাডেমিক পড়াটা, ওনার অভিজ্ঞতা কমপক্ষে 7 থেকে 8 বছরের হবে। আমাদের প্রবাল শরীফ স্যার তো 25 থেকে 30 বছর ধরে পড়াচ্ছেন গণিত। তো এরকম একটা মানুষের কাছ থেকে, যিনি একটা সাবজেক্ট নিয়ে কাজ করছেন, তার কাছ থেকে একটা সাবজেক্টের গাইডলাইনটা যখন নিবেন, সেই গাইডলাইনটা আর এলোমেলো একজনের কাছ থেকে গাইডলাইন নেওয়া কখনোই এক হবে না। পাশাপাশি আমাদের যে একটা প্রশ্ন ব্যাংক রেডি করা আছে, যে প্রশ্ন ব্যাংকে প্রতিদিন ক্লাসের শেষে ক্লাস টেস্ট হয়, এই ক্লাস টেস্টটা দেওয়ার সুযোগ তো আপনি বাসায় বসে একা একা পাচ্ছেন না। ফলে আপনার পড়ায় আগ্রহ হচ্ছে না, কারণ আপনি জানেন না আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন চাকরির প্রস্তুতি নেবেন, নিয়মিত যে পরীক্ষাটা দিবেন, দিবেন কোথায়? আপনার তো প্রশ্ন করার কেউ নেই। আর নিজে যদি প্রশ্ন করেন, নিজে করা প্রশ্নে নিজে পরীক্ষা দেওয়া যায়? যায় না। এর বাইরে আরেকটা জিনিস হলো, আপনার কি বই পড়বেন। অনেক সময় দেখা যায় বই না হওয়ার কারণেও বা বই ভালো না থাকার কারণেও প্রশ্ন কমন পাচ্ছেন না, যেখান থেকে পড়ছেন এলোমেলো। তো ওই ক্ষেত্রে বইটাও বিদ্যাবাড়ি প্রোভাইড করছে। লেকচার শিট গুলো যেগুলো, এই লেকচার শিট গুলো, বাজারে যত বই আছে সব বইয়ের নির্যাস, সব বই থেকে মোটামুটি একেবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশগুলো এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যা বারবার আসে, এই জিনিসগুলো নিয়ে সাজানো। ফলে কি হবে, একটা প্রপার গাইডলাইনের আওতায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে 6টা মাস এটার সাথে নিজেকে টেবিলে আটকে রাখলে, আগামী যে চাকরির একটা ওয়েভ আসতেছে, একটা ধাক্কা বলতে পারেন, একটা চাকরির ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের মধ্যে অনেকে অনেক কিছু কামাই করে ফেলবে, আবার অনেকের এই ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে বয়সটা শেষ হয়ে যাবে। আবার পরবর্তী বছরের অপেক্ষা করতে হবে, নতুন সার্কুলারের অপেক্ষায় থাকতে হবে। এটা না করে এখন থেকে প্রপার ফোকাস দিন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। এবং একটা রুটিন অবশ্যই রাইট নাও আজকে থেকে করে ফেলেন, সম্ভব হলে এখন করে ফেলেন, প্রতিদিন 10 ঘন্টা টাইম ধরে। আর হলো সুনির্দিষ্ট লক্ষ্য ফিক্স করেন, আগামী কতদিনের মধ্যে আপনি পূর্ণাঙ্গ সিলেবাসটা ভালোভাবে শেষ করে 4টা বা 5টা রিভিশন দিয়ে ফেলতে চাচ্ছেন, এটার একটা টার্গেট ফিক্স করেন আগে। আর আপনি একজন চাকরি প্রার্থী, কোনো একটা সাবজেক্ট ভালোভাবে শেষ হয় নাই, আপনি একজন চাকরি প্রার্থী, টেবিলে বসার কোনো সুনির্দিষ্ট টাইম টেবিল নাই, এটা হইতেই পারে না। তাহলে আপনি একজন বেকার, আপনি চাকরি প্রার্থী না। আর একজন চাকরি প্রার্থী নিজে চাকরি পাওয়ার জন্য চাকরির প্রস্তুতিতে ইনভেস্ট করবে, এটাই স্বাভাবিক। এখন ইনভেস্ট করবেন, আউটপুটটা পরে পাবেন। বাট এই যে এফোর্টটা আপনি দিচ্ছেন, এটা টাকায় কনভার্ট হয়ে আউটপুট আসবে। অর্থাৎ একটা সরকারি চাকরি 15-20 লাখ টাকা দিয়ে মানুষ নিচ্ছে। কয়েকজন প্রক্সি ধরা পড়লো এই গত সপ্তাহে, যারা প্রত্যেকে 15 লাখ টাকা দিয়েছে অফিস সহকারী পোস্টের জন্য, কম্পিউটার অপারেটর। তো ওই পোস্টে 15 লাখ টাকার পরিবর্তে যদি বিনা টাকায় আপনার চাকরি হয়, তাহলে 15 লাখ টাকার কাজ আপনি করে ফেললেন। ওই 15 লাখ টাকাটাই তো নগদ টাকা হিসেবে আপনার পকেটে থেকে গেল। সো ওই 15 লাখ টাকা আর্ন করার কাজটা আপনি একজন চাকরি প্রার্থী হিসেবে এখন টেবিলে করছেন। আর তাই টেবিলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হলে একটা গাইডলাইন অবশ্যই দরকার। আর গাইডলাইনের জন্য এলোমেলো ভাবে না ঘুরে, সব সাবজেক্টের সব অভিজ্ঞ শিক্ষকরা আমাদের এখানে আছেন, নিয়মিত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, এবং পাশাপাশি আমাদের এখানে প্রপার একটা গাইডলাইনের ব্যবস্থা আছে, লেকচার শিট দেওয়ার ব্যবস্থা আছে। এবং এছাড়াও এক্সট্রা করে আপনাদের আলাদা আরো যা যা প্রয়োজন হয়, ননস্টপ সার্ভিস, এইরকম যে বিষয়গুলো, এই বিষয়গুলো ছিল। কিছু বলবো, চলে গেলাম। বনরূপা, আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তো ওকে, আপনারা যারা ভর্তি হতে চান নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমাদের শিক্ষক মন্ডলী অত্যন্ত অভিজ্ঞ, এবং অধিকাংশ শিক্ষক মন্ডলী আমাদের সরকারি চাকরিজীবী বা তারা খুবই অভিজ্ঞ। এর বাইরে আমাদের যে লেকচার শিট গুলো, এগুলো বহু বইপত্রের একটা সামারি, এবং আমাদের যে গাইডলাইনটা, এটা ফলো করলে আপনার কাজটা ইজি হয়ে যাবে, নিয়মিত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, রেগুলার টেবিলে বসার চান্স থাকবে। তো সব মিলিয়ে একটা প্রপার প্যাকেজ হতে পারে বিদ্যাবাড়ির প্রাইমারি কোর্সটি, অথবা বিদ্যাবাড়ির নিবন্ধনের যে কোর্সটা আছে, অথবা বিদ্যাবাড়ির 11 থেকে 20 গ্রেডের যে কোর্সটা আছে, যে যেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তার জন্য আমরা ওইভাবেই আলাদা করে কোর্সগুলো সাজিয়েছি। এছাড়া 51তম বা 52তম বিসিএস এর অ্যাডভান্স ব্যাচের জন্য আমাদের এখানে প্রস্তুতির সুযোগ রয়েছে। তো নিশ্চিন্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা ভর্তি হয়ে যেতে পারেন বিদ্যাবাড়িতে, এবং এরকম নিয়মিত পড়াটা ধরে রাখতে পারেন টেবিলে। তাহলে একটা কম্বাইন্ড যে এফোর্ট, এই এফোর্টটা আপনার চূড়ান্ত লক্ষ্যে আপনাকে সুনির্দিষ্ট সময়, অর্থাৎ এই সার্কুলারের পরীক্ষাটা যেদিন হবে, রেজাল্ট যেদিন হবে, সেই সময় আপনার চাকরিটা হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন কিনা, এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি চাকরিটা কবে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবারও। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।